অনেকক্ষণ খেললাম, এখন চল বাড়ির দিকে যাই, আমার অনেক খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, একটুও হাঁটতে ইচ্ছে করছে না। তোদের আর হাঁটতে হবে না রে, ওই দেখ কতগুলো পেঁপে। আরে বাহ, মনে হচ্ছে পেঁপেগুলো সব পাকা। চল তো কাছে গিয়ে দেখি। পেঁপেগুলো সব পাকা, আর দেখ কত বড় পেঁপে। এত বড় পেঁপে তো আমি কখনো দেখিনি রে। গাছটা মরে গেছে, কিন্তু পেঁপেগুলো নিচে পড়ে আছে। নে, সবাই এখানে বস, পেঁপে খেয়ে পেট ঠান্ডা করে তারপর বাড়ি যাব। এই নীলা, ওই দেখ পেঁপের চারা। মনে হয় এই জাতেরই পেঁপের চারা, আর এগুলো অত্যন্ত সুস্বাদু। এমন চারা বাড়িতে লাগালে কিন্তু দারুণ হবে। তাহলে পেঁপের চারাটি আমার বাড়ি নিয়ে যাই, যদি পেঁপে হয় তখন সবাই মিলে খাবো। তোর মা তোকে পেঁপের চারাটি লাগাতে দেবে বাড়িতে? যদি না দেয় তবে চুরি করে বাড়ির আঙিনায় কোথাও লাগিয়ে দেব। তোরা ভাবিস না। চল সবাই, এবার বাড়ি ফিরে চল। মা, ও মা, রনি, এই রনি। কি রে নীলা, তুই কোথায় গিয়েছিলি? বলি তোর কাণ্ডজ্ঞান কি কিছু নেই? সেই সকালে বেরিয়েছিস। রাগ করো না মা, আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। তুমি বলো কি কাজ করতে হবে, আমি তোমার সব কাজ এখনই করে দিচ্ছি। কাপড় চোপড় ধোয়া বাকি, যা কাপড় চোপড় গুলো ধুয়ে আয়। আর তোর হাতে ওইটা কি? এই পেঁপের চারা তুই কোথায় থেকে এনেছিস? জঙ্গলের ভেতরে একটা পেঁপে গাছের নিচ থেকে পেয়েছি মা। এটা খুব ভালো খেতে পেঁপে, আমি পেঁপে খেয়েও দেখেছি। নে, হয়েছে, মুখে দেখি অনেক বুলি ফুটেছে। যা, সামনে ওই পেঁপে গাছটি লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নে। একদিনে গাছটি এত বড় হলো কি করে? আয়শা, ও আয়শা, আমি গেলাম গো। রনি আর নীলাকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিও। কি রে মা, এখানে দাঁড়িয়ে আনমনে এত কি ভাবছিস? দেখো না বাবা, পেঁপে গাছটি কত বড় হয়ে গেছে। আমি কালকেই তো পেঁপে গাছটি লাগালাম। কিছু কিছু জিনিস খুব বাড়ন্ত হয় রে মা, তুই এ নিয়ে এত চিন্তা করিস না। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি কাজে চললে বুঝি? হ্যাঁ রে মা, একটু বেলা হলে আমার খাবারটা নিয়ে আসিস। আমি মাঠে গেলাম, আজ বাড়িতে সন্ধ্যার আগে ফিরতে পারবো না রে। জমিদারের অনেকগুলো খেতে কাজ করতে হবে। ওই দেখ নীলা আসছে, চল আমরা তাড়াতাড়ি খেলা শুরু করি। তুই আজ এত দেরি করে আসলি কেন? বাড়ির সব কাজ গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। অনেক বেলা হয়েছে, আর খেলতে হবে না। বিকালে আবার আসিস সবাই। খেলতে খেলতে বুঝতেই পারলাম না কখন সময় চলে গেল। আর হ্যাঁ, একটা কথা, তোরা জানিস আমার পেঁপে গাছটি না অনেক বড় হয়ে গেছে। সে কি কথা, কালকেই না গাছটি লাগালি, এর ভেতরে বড় হলো কিভাবে? জানি না রে, দেখলে মনে হচ্ছে দু একদিনের ভেতরেই পেঁপে ধরবে। আচ্ছা ঠিক আছে, আগে পেঁপে ধরুক, তারপর না হয় আমরা খেয়ে আসবো, ঠিক আছে? আয়শা, ও আয়শা। তোমার মন খারাপ কেন বাবা? মরণ ছাড়া যে আর কোনো পথ খোলা নেই রে মা। জমিদার কাল থেকে কাজে যেতে নিষেধ করেছে। কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। কেন, হঠাৎ করে ওই জমিদারের আবার কি হলো? পানির পিপাসা লেগেছিল, ওই পানি খেতে একটু বাইরে গিয়েছিলাম। এমন সময় জমিদার এসে দেখে আমি খেতে নেই, তাই মনে করেছে আমি কাজে ফাঁকি দিচ্ছি, তাই কাজ থেকে মানা করেছে। আজকে টাকাটাও দিল না।
চিন্তা করো না বাবা, দেখবে তোমার কাজের একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ রে মা, কাল থেকে আবার অন্য কাজের সন্ধানে যেতে হবে। মা গো মা, এত বড় পেঁপে, তাও আবার একদিনে! নীলা, এই নীলা, ওগো শুনছো গো? আরে তোমরা কোথায় গেলে সবাই? কি গো, কি হলো? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ওগো দেখো, সামনে তাকিয়ে দেখো। এত বড় পেঁপে! মা গো মা, কালকে এই গাছটি ছোট দেখেছিলাম, আজ হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে? ঠিক সেই রকম পেঁপে যেমনটি খেয়েছিলাম ওই জঙ্গলে। বাবা, তোমার কাজ নিয়ে আজকে আর চিন্তা করতে হবে না। আজ বরং এই পেঁপেগুলোই তুমি হাটে বিক্রি করে আসো। ঠিক বলেছিস মা, এত বড় পেঁপে দেখলে যে কেউই পেঁপে কিনবে। একটা থাক বাড়িতে খাওয়ার জন্য, রনি ওর নানা বাড়ি থেকে আসলে পরে কাটবে নে, আর বাকিগুলো বিক্রি করে আসি। ওই গো, এদিকে আসো। চলে এসেছো? বাহ, এত বড় মাছ! এক একটা পেঁপে 3 ডাবল দামে বিক্রি করে বেশ কিছু টাকা হলো, তাই একটা মাছ নিয়ে এলাম গো। ভালো করেছো, কয়দিন ধরে খুব বড় মাছ খেতে ইচ্ছে করছিল। এই নীলা, মাছটি কেটে ধুয়ে নে তো, আমি হাঁস মুরগিগুলো তুলে আনছি। আচ্ছা, যাচ্ছি মা। কাজ করতে করতে তো আমার পেঁপের কথা মনেই নেই। আজ ওদের সবাইকে ডেকে আনবো, সবাই মিলে একসাথে পেঁপেটিকে কেটে খাবো। আরে, এ কি? পেঁপে তো আরো বড় হয়েছে। এই পেঁপে এত বড় হলো কিভাবে? বাবা মাকে তো কথাটি জানাতে হবে। কিরে, তোরা এমন হাঁপাচ্ছিস কেন? হঠাৎ আমাদের বাড়িতে কি করতে এলি? নীলা, সে অনেক কথা। গ্রামের মানুষ তো তোদের বাড়িতেই আসছে রে। কাল তোর বাবা কি পেঁপে হাটে বিক্রি করেছে। যারা যারা নাকি ওই পেঁপে খেয়েছে তারা সবাই নিখোঁজ। এগুলো তোরা কি বলছিস? তাহলে কি সবাই এক একটা পেঁপের ভেতর বন্দি হয়ে আছে নাকি? বাবা, হতে পারে। এটা কি তাহলে রাক্ষসী পেঁপে? এই করিম, তুই কি পেঁপে বিক্রি করেছিস? আমার ছেলে আর ছেলের বউকে সাথে সাথে অদৃশ্য হয়ে গেছে, আমার চোখের সামনেই অদৃশ্য হয়েছে। ভাই, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি জানতাম না এই পেঁপের আসল রহস্য। এসো, আমরা সবাই মিলে এই পেঁপেটি কেটে ওর ভেতরে দেখি অদৃশ্য হওয়া মানুষগুলো এখানে আছে কি। বাবা মা, এ কি হলো? আমি না জেনে শুনে একটি রাক্ষসী পেঁপে গাছ বাড়িতে নিয়ে এলাম। কাঁদিস না নীলা, কাঁদিস না। এবার কি হবে? ওদের সবাইকে কি করে বাঁচাবো? শুধু আমাদের 4 জনকে বাদে সবাইকে তার কাছে টেনে নিয়েছে, কিন্তু কেন? তোরা 4 জন আমাকে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিস, তোদের গ্রামে আশ্রয় দিয়েছিস, তাই তোদের 4 জনকে ছেড়ে দিলাম। কিন্তু কেন? কেন তুমি এমন করছো? প্রতিশোধ, প্রতিশোধ। তোদের গ্রামের একটা প্রতারক লোভী লোক, ওরা ওরা আমার মাকে মেরে ফেলেছে, তাই প্রতিশোধ নিচ্ছি। তুমি একজনের অন্যায়ের জন্য
আরেকজনের ওপর প্রতিশোধ নিচ্ছ? কি হয়েছে তোমার মায়ের সাথে? আমার মা খুব দয়ালু ছিল। যে ওই জঙ্গলে যেত, আমার মা তাকে মিষ্টি মিষ্টি পেঁপে খেতে দিত। কেউ অভাবে পড়লে তাকে সাহায্য করত। একদিন এক কাঠুরে আমার মায়ের গাছের পাশেই বসে। আজ এই জঙ্গল থেকে আমি বাড়ি ফিরবো না। এখানে এখানেই গলায় দড়ি দিয়ে মরবো আমি। এখানেই গলায় দড়ি দিয়ে মরবো আমি। অভাবের জাতাতলে যে আমি পিষে যাচ্ছি। মৃত্যু ছাড়া আমার কোনো পথ খোলা নেই। না কাঠুরে, আত্মহত্যা মহাপাপ। তুমি মরার কথা মুখেও বলো না। কথা বলা পেঁপে গাছ, কিন্তু কিন্তু কি করব আমি? আমার যে আর কোনো পথ খোলা নেই। আমার গাছের একটা ডাল নাও, দেখবে এটা সোনার হয়ে যাবে। আশা করি এতে তোমার সমস্ত অভাব ঘুচবে। ধন্যবাদ তোমাকে পেঁপে গাছ, অনেক ধন্যবাদ। পারলাম না, নিজেকে রক্ষা করতে পারলাম না। মানুষ জাতি যে এত লোভী হতে পারে, আগে জানলে কখনোই উপকার করতাম না। এবার এবার যে আমার মৃত্যু অনিবার্য। আসলে পেঁপে গাছের সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছিল, কিন্তু অন্যায়ের শাস্তি তো আর সাধারণ মানুষ পেতে পারে না, বলো? না, আমি কাউকে ছাড়বো না। এই গ্রাম আমি শ্মশান করে দেব, সবাইকে মেরে ফেলবো। শান্ত হ বাচ্চা, শান্ত হ, সবাইকে ছেড়ে দে। কিন্তু মা, এই মানুষ জাতি যে তোমাকে বাঁচতে দেয়নি, তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে মা। সবাইকে ছেড়ে দে, সব মানুষই তো আর সমান হয় না রে মা। এই ছোট্ট বাচ্চাটা তোকে জঙ্গল থেকে কুড়িয়ে এনে কত যত্ন করে তুলেছে। এরা চাইলে তোকে মেরেও ফেলতে পারতো, তাহলে সবাই কি সমান হলো? কিন্তু মা, আর কোনো কিন্তু নয় রে মা। ক্ষমতার মতো মহৎ গুণ সবার হয় না। ক্ষমা করা খুব মহৎ একটা কাজ। তুই এদের শাস্তি দিলে আমি খুব কষ্ট পাবো। তোমার কথাই যে আমার কথা মা, আমি এদের সবাইকে মুক্ত করে দিচ্ছি। ছোট বাচ্চারা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আজ প্রাণে বেঁচে গেলাম। আসলে আমরা মানুষ জাতিরা খুব লোভী। যে উপকার করে তাকে আমরা নিঃশেষ করে ফেলি। এখানে পেঁপে গাছটির কোনো দোষই ছিল না। আমরা মানুষেরাই খারাপ ছিলাম। ঠিক বলেছিস করিম। অতিরিক্ত সহায়তা অনেককে অকৃতজ্ঞ করে তোলে। উপকারের ঋণ আমরা মানুষ জাতি ক্ষতি করে শোধ করি, বুঝলি? তেঁতুলপুর গ্রামে নীলা নামের এক মেয়ে বসবাস করত। তার একজন ভাই ছিল যার নাম নিলয়। তাদের দুই ভাই বোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তারা তাদের সৎমা সেলিনা ও সৎবোন শিলার সাথে বসবাস করত। সৎমা তাদের দুই ভাই বোনকে অনেক জ্বালাতন করত। শিলা দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু নীলা দেখতে খুবই সুন্দর ছিল। সৎমা তাই নীলার সাথে খুবই খারাপ ব্যবহার করত। একদিন নীলার সৎমা তাকে বলল, নীলা, আমাকে এক কাপ চা দাও জলদি। এখনই নিয়ে আসছি মা। নীলা তার সৎমায়ের জন্য দুধ নিয়ে এলো। তখন তার সৎমা কিছু একটা কালো জাদু করছিল। এই নিন মা, আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি। গ্লাসটাকে টেবিলের ওপর রেখে চলে যাও এখান থেকে। নীলা গ্লাসটি রেখে বাড়ির বাইরে চলে এলো এবং মন খারাপ করে বসে রইল। তখন নীলার ভাই নীলা এলো সেখানে। কি হয়েছে নীলা? মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়নি ভাই, কিছু হয়নি। আমার কাছে কিছু লুকিও না বোন, আমি সব জানি। ভাই, কেন মা আমাদের সাথে এমন ব্যবহার করে যেন আমরা তার কেউই না? তার কথায় মন ছোট করো না, আমি তো আছি তোমার সাথে, চিন্তা করো না। আমি জানি তুমি আমার সাথে সব সময় থাকবে, এই জন্যই আমি চিন্তা করি না। এই কথা বলে নীলা আবার তার কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে এবং তাদের সৎমা তাদের এভাবেই যন্ত্রণা দিতে থাকে। সে নীলাকে দিয়ে ঘরের সকল কাজকর্ম করাতো
আর সে ও তার মেয়ে শিলা সারাক্ষণ গল্প করতে থাকতো। নিলয়ও সারাদিন কাজ করত। কাজ করতে করতে সেও বিরক্ত। একদিন নীলা ও নিলয় পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলো এবং তারা সেই রাতেই বাড়ি থেকে পালিয়ে গেল এক বনে। এরপর যখন তারা ক্লান্ত হয়ে পড়লো, তারা একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা। নীলা, আমাকে এক কাপ চা দাও জলদি। কোনো সাড়া শব্দ না পেয়ে সে নীলাকে আবার ডাকলো। তারপর সে বুঝতে পারলো যে বাড়িতে কেউ নেই। তাই সে জলদি তার রুমে গেল এবং সে তার জাদুর কাচের বলের সাহায্যে জানতে চাইল যে নীলা কোথায় আছে। এবং সে জানতে পারলো যে নীলা এবং তার ভাই নিলয় দুজনেই একটা গাছের নিচে ঘুমিয়ে আছে। ভালো হয়েছে, এরা দুজনেই পালিয়ে গেছে। এখন এরা দেখবে বনে থাকাটা তাদের জন্য কত কষ্টকর হবে। এটা বলার পর সেলিনা তার কাচের বলের থেকে বনের পানিতে একটা জাদু করে আর বলে, যদি তারা এই বনের পানি পান করে তবে তারা বনের বন্য প্রাণী হয়ে যাবে। হা 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 হা। ওদিকে সকালবেলা নীলা ও নিলয় ঘুম থেকে উঠে। তারা দেখে যে তারা বনের মধ্যে অনেক দূর এসে গেছে। এখান থেকে তাদের গ্রাম অনেক দূরে এবং কেউ তাদের এখানে খুঁজে পাবে না। কিছুক্ষণ হাঁটার পর নিলয়ের পানির পিপাসা পেলে সে পুকুরে পানি পান করতে আসে। যখন সে পানি পান করার জন্য হাতে নেয়, তখন তারা পানি থেকে একটা শব্দ শুনতে পায়। তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি বনের বন্য প্রাণী হয়ে যাবে। ভাই, তুমি এই পানি পান করো না, আমার ভয় করছে। নিলয় নীলাকে আর কিছু না বলে পানি পান করলো না এবং তারা আবার হাঁটতে শুরু করলো। আর কিছুক্ষণ হাঁটার পর নিলয় নীলাকে বলল, আমি যদি রাস্তায় অন্য কোনো পুকুর দেখি তাহলে আমি সেখান থেকে পানি পান করব। আমার সত্যিই অনেক পিপাসা পেয়েছে। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই। তারপর নীলা ও নিলয় অনেক দূর হাঁটলো, কিন্তু তারা কোনো পুকুর দেখতে পেল না। কিন্তু নিলয় হঠাৎ করে পানির শব্দ শুনতে পেল। তারপর তারা পুকুরের সামনে গেল। নিলয় পানি পান করার জন্য হাতে নিতেই একটি শব্দ হলো। দাঁড়াও, তুমি যদি এই পানি পান করো তবে তুমি বনের বন্য প্রাণীতে পরিণত হবে। ভাই, তুমি এই পানি পান করো না। আমার খুব পানি পিপাসা পেয়েছে। এই কথা বলেই নিলয় পানি পান করে ফেলে এবং সাথে সাথে নিলয় একটি হরিণে পরিণত হয়। আমি তোমাকে বলেছিলাম এই পানি পান করো না, দেখলে তো কি হলো। এখন তুমি আর কোথাও যেও না, বনে অনেক হিংস্র প্রাণী রয়েছে, তোমার ক্ষতি হবে। কিছু দূর হাঁটার পর তারা একটি ঘর দেখতে পায়, যেখানে থাকার জন্য অনেক পুরাতন জিনিসপত্র রয়েছে, কিন্তু এখানে কেউ বাস করে না। ভাই, আজকে থেকে আমরা এখানেই থাকবো, আমাদের কাছে এর চেয়ে ভালো জায়গা নেই থাকার মতো। এই কথা শুনে হরিণটি কথা বলার চেষ্টা করে এবং তার মুখ দিয়ে কথা বের হয়। ঠিক আছে বোন। এটা দেখে যে হরিণটি কথা বলতে পারছে, নীলা খুবই খুশি হলো। এরপর সে একটি কাপড় পরিষ্কার করে তাতে তারা দুইজনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলা ও নিলয় বনের মধ্যে গিয়ে কিছু ফল নিয়ে আসে খাবার জন্য। এভাবেই কিছুদিন যায়, কিন্তু এখন নিলয়কে নিয়ে থাকা নীলার জন্য কঠিন হয়ে পড়েছে। নিলয়কে বাইরে ঘুরতে যেতে দেওয়া খুবই বিপজ্জনক, তাই নীলা নিজেই নিলয়ের জন্য ঘাস কেটে নিয়ে আসে। এরপর একদিন নিলয় বলে যে, নীলা বোন, অনেক দিন হয়েছে আমি বাইরে যাই না। ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আজকে বাইরে ঘুরতে যেতে চাই। ঠিক আছে ভাই, তবে তুমি জলদি চলে এসো। ঠিক আছে বোন, কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। আমি তোমাকে 3 বার নাম ধরে ডাকবো, তারপর তুমি দরজা খুলবে। আচ্ছা ভাই, আমি তখনই দরজা খুলবো যখন তুমি আমার নাম ধরে ডাকবে, কিন্তু তুমি জলদি চলে এসো। আচ্ছা বোন। এই কথা বলে নিলয় দৌড়াতে দৌড়াতে বনের ভেতর চলে গেল। এতদিন পর বাইরে বের হতে পেরে তার অনেক সতেজ লাগলো, অনেক ভালো লাগলো। তার শরীর চকচক করতে লাগলো। সে বনের এখানে সেখানে ঘুরতে থাকলো। তখনই বনের মধ্যে এলো এক রাজকুমার। সে বনে এসেছে শিকার করতে, কিন্তু সে শিকার করার জন্য কিছুই পেল না। কিছুক্ষণ পরে সে খুঁজে পায় একটি হরিণ। হরিণটিকে দেখে রাজকুমার তার পিছনে যায়।
ততক্ষণে হরিণটি তার বাড়ি ফিরে যাচ্ছে। রাজকুমার দেখতে পেল যে হরিণটি একটি ঘরের সামনে গিয়ে কিছু একটা বলছে। নীলা, দরজা খোলো! নীলা, দরজা খোলো! নীলা, দরজা খোলো! রাজকুমার গাছের পেছন থেকে দেখতে পেল খুব সুন্দরী একজন মেয়ে। নীলা হরিণটিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। মেয়েটি খুবই সুন্দর, আমি আমার চোখ সরাতেই পারছি না, কিন্তু সে এই হরিণটার সাথে কি করে? এরপর রাজকুমার তার রাজপ্রাসাদে চলে যায় এবং পরদিন আবার সেই ঘরের সামনে আসে এবং যেভাবে কাল হরিণ নীলাকে ডেকেছে রাজকুমারও সেইভাবে ডাকে। আর নীলা দরজা খোলে আর দেখে যে খুব সুদর্শন একজন রাজকুমার তার সামনে দাঁড়িয়ে আছে। ক্ষমা করবে, আমি কালকে তোমাকে দেখেছি। আমি এই রাজ্যের রাজকুমার, আমার তোমাকে খুব ভালো লেগেছে। ক্ষমা করবেন রাজকুমার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার তোমাকে খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো? নীলা রাজকুমারকে সবকিছু খুলে বলল। সেটা কোনো ব্যাপার না, তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা সেটা বলো। অবশ্যই রাজকুমার, আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু এই কথা আমার ভাইকে জানাতে হবে। তাহলে তাকে বলো এখন আমাকে যেতে হবে। কাল তুমি রাজপ্রাসাদে রাজমেহমান হয়ে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে রাজকুমার চলে গেল আর নীলার কাছে এইসব স্বপ্ন মনে হলো। ততক্ষণে নীলার বাড়ি চলে এলো এবং নীলা তাকে সবকিছু খুলে বলল। ভাই, আজকে এই রাজ্যে রাজকুমার এসেছিল। সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং আগামীকাল তার প্রাসাদে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। সত্যি? তাহলে আমাদের অবশ্যই সেখানে যাওয়া উচিত। পরদিন তারা দুজনে রাজপ্রাসাদে গেল। রাজকুমার তাদের দেখে খুবই আনন্দিত হলো এবং তাদেরকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেল। এরপর দিন রাজকুমার নীলাকে বিয়ে করলো। তারপর তারা রাজপ্রাসাদে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন নীলার সৎমা তার জাদুর কাচের বলের মধ্যে দেখতে চাইল যে নীলা ও নিলয় কোথায় আছে। সে দেখতে পেল যে নীলার পরনে রানীদের মতো পোশাক এবং তার সাথে একজন রাজকুমার, আর নিলয় রাজপ্রাসাদের বাইরে ঘাস খাচ্ছে। এসব দেখে তার খুবই রাগ হলো। সে এক বাড়িতে তার কাচের বলটা ভেঙে ফেলল এবং তার মেয়ে শিলাকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুইজন যখন রাজপ্রাসাদে পৌঁছলো তখন দেখতে পেল যে নীলা সেখানে ঘুমিয়ে আছে। সেলিনা তার জাদুর সাহায্যে তার মেয়ে শিলিকে রানীর পোশাক পরিয়ে দিল আর রানী নীলাকে অজ্ঞান করে ফেলল। শিলা, তুমি এখন থেকে এই রাজ্যের রানী, সব কিছুই তোমার। মা, আমরা ধরা পড়বো না তো? না, কখনো না। আমি নীলাকে এখন গভীর জঙ্গলে ফেলে রেখে আসবো আর তুমি এখানে থাকবে। আচ্ছা মা। সেলিনা নীলাকে নিয়ে গেল গভীর জঙ্গলে ফেলে আসতে। নীলাকে জঙ্গলে ফেলে সেলিনা আবার রাজপ্রাসাদে ফিরে এলো। এইদিকে নীলাও ফিরে এলো রাজপ্রাসাদে তার বোর্ডের কাছে, কিন্তু শিলা তাকে চিনতে পারে না। আমার ঘরে একটা হরিণ কি করছে? যাও এখান থেকে, যাও বলছি। এটা শুনে নীলয় মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, কি হয়েছে নীলার? সে কেন আমাকে না চেনার ভান করলো? তারপর সে মন খারাপ করে বাগানে চলে গেল, কিন্তু তার কেমন যেন সন্দেহ হলো। তাই সে আবার রাজপ্রাসাদে গেল। সেখানে সে তার সৎমাকে দেখতে পেল। নিলয় তাদের কথা শোনার চেষ্টা করলো। আমি নীলাকে ঘন জঙ্গলে রেখে এসেছি। এখন থেকে তুমি এই রাজ্যের রানী শিলা, সবকিছু চিরদিনের জন্য তোমার। হ্যাঁ মা, আমার অনেক আনন্দ লাগছে। আমি এখন এই রাজ্যের রানী। এখন তোমাকে রাজকুমারের সাথে কথা বলার জন্য প্রস্তুত হতে হবে শিলা। নিলয় আড়াল থেকে সবকিছু শুনতে পেল। এসব শুনে তার চোখের পানি চলে এলো। নিলয় বনে চলে গেল তার বোনকে খুঁজতে, কিন্তু কোথাও তাকে পেল না। বনে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক দরবেশ গাছের নিচে বসে ধ্যান করছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? কেমন সাহায্য চাচ্ছ তুমি? আমার বোন এই জঙ্গলে হারিয়ে গেছে, আমি তাকে কিভাবে খুঁজে পাবো? দরবেশ চোখ বন্ধ করে ধ্যান করে, এরপর চোখ খুলে বলে, এই দিকে গেলে তুমি তোমার বোনকে জলদি খুঁজে পাবে। আর তোমার সৎমা তোমাকে এই হরিণে পরিণত করেছে, তাই না?
এই কথা শুনে নিলয় চুপ হয়ে গেল। আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো? এই জাদুর পানি নিয়ে যাও। যখনই এই জাদুর পানিটা তুমি তোমার সৎ মায়ের শরীরে ছিটিয়ে দেবে, তার সকল জাদু শক্তি চলে যাবে। এখন তুমি এই দিকে যাও এবং রানীকে উদ্ধার করো। এই কথা বলে দরবেশ নিলয়ের গলায় পানির বোতলটা বেঁধে দেয়। আচ্ছা, ধন্যবাদ। এই কথা বলে নিলয় দরবেশের দেখানো পথে হাঁটতে হাঁটতে নীলাকে দেখতে পেল। বোন, তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে? আমাদের সৎমা এবং শিলা রাজপ্রাসাদে চলে এসেছে এবং তারা আমাকে জাদু শক্তির সাহায্যে এখানে রেখে গেছে। নীলা, আমি সব জানি, চলো প্রসাদে ফিরে যাই। চলো ভাই, কিন্তু তোমার গলায় ওটা কি? এটা আমাকে একজন দরবেশ দিয়েছে। এটা দিয়ে আমাদের সৎ মায়ের সকল জাদু শক্তি শেষ করা যাবে এবং আমি আবারও মানুষে পরিণত হতে পারবো। এটা তুমি তোমার কাছে রাখো, এটা আমরা সঠিক সময় ব্যবহার করব। অন্যদিকে নীলা ও নিলয় প্রাসাদে চলে আসে। নীলা তার দাসীর মতো কাপড় পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। এরপর রাজকুমার যখন তার ঘরে একা ছিল তখন নীলা ও নিলয় লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। রাজকুমার, আমি এসে গেছি। রানী, তুমি এই কাপড়ে কেন? রাজকুমার, আমার সৎমা আমাকে জাদু করে বনে রেখে এসেছিল এবং এখন তারা এই প্রাসাদে বসবাস করছে। সকল সেনাদের ডাকো। সকল সেনারা সেখানে উপস্থিত হলে রাজকুমার নীলা ও নিলয়ের সাথে রাজদরবারে আসে এবং সেনাদের হুকুম দেয় নকল রানী ও তার দাসীকে রাজদরবারে আনার জন্য। কিছুক্ষণ পর নকল রানী ও তার মা রাজদরবারে আসে এবং দেখে যে রানী নীলা রাজকুমারের পাশে দাঁড়িয়ে আছে। তারা রাগান্বিত হয় এবং নিজেদের আসল রূপে ফিরে আসে। এদেরকে এখনই কারাগারে নিয়ে যাও। এরা রানীকে হত্যার চেষ্টা করেছে। তোর মনে হয় তুই আমাকে কারাগারে বন্দি করবি? কেউ আমাকে ধরতে পারবে না, কেউ না। আমি এখন এই রানীর থেকে প্রতিশোধ নেব। এই কথা বলে সে জাদুমন্ত্র পড়া শুরু করে। তখনই রানী নীলা সেই জাদুর পানি নিয়ে তার উপর দেয় এবং সেলিনার জাদু কোনো রকম কাজ করা বন্ধ করে দেয়। তার খুব রাগ হয় এবং সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। এরপর সেলিনা ও শিলাকে কারাগারে বন্দি করা হয়। এরপর যখন তাদের সৎমায়ের জাদুর শক্তি চলে যায় তখন নিলয় আবার হরিণ থেকে মানুষ হয়ে যায়। এসব দেখে তারা খুব খুশি হয় এবং এখন তারা সবাই সুখে শান্তিতে বসবাস করে। এক গ্রামে একটি বুড়ি বাস করত। বুড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসত। বুড়ি 3 বেলায় ভাতের সাথে মাছ খেতে পছন্দ করত। আজ কতদিন হলো আমি মাছ দিয়ে এক মুঠো ভাত খেতে পারছি না। যাই, আজকে ছিপটা নিয়ে একটু যাই, দেখি পুকুর থেকে কোনো মাছ পাওয়া যায় কিনা। বুড়ি ছিপটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল পুকুরের কাছে। বুড়ি তার ছিপটাকে পুকুরে ফেলল। তারপর বুড়ি অনেকক্ষণ যাবৎ ছিপ পেতে বসে রইল পুকুরের কাছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বুড়ির ছিপে কোনো মাছই আটকালো না। হে আল্লাহ, আজকে আমার ছিপে কোনো মাছ আটকাবে না। আজ অনেক দিন যাবৎ আমি কোনো মাছ খেতে পারছি না। তুমি একটু মুখ তুলে তাকাও আমার দিকে। আচ্ছা, দেখি আর একটু চেষ্টা করি, একটা মাছ হয়তো উঠতে পারে। তারপর বুড়ি ছিপটাকে পানিতে রেখেই কোন সময় যে তার চোখটা লেগে গেল তা সে নিজেও জানে না। হঠাৎ বুড়ির ছিপে একটা মাছ আটকে গেল। বুড়ি প্রাণপণ চেষ্টা করে সেই মাছটাকে পাড়ে নিয়ে আসলো। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। এই মাছটা দিয়ে তো 1 সপ্তাহ কেটে যাবে আমার। এদিকে সন্ধে নেমে গেছে, পথঘাট ফাঁকা, তার উপর আবার জঙ্গলের পথ। তাই বুড়ি
তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে। কে কে রে আমার পিছু পিছু আসছে? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কে রে? আমার কথা কি তুই শুনতে পারছিস না? শাকচুন্নিকে যদি মাছটা দিব না বলি তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। আরে এত উতলা হচ্ছিস কেন? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। ও তাই নাকি? তাহলে আরেকটু যাই তোর পিছু পিছু। এদিকে বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নিও তার পিছু পিছু তত জোরেই হাঁটে। কিরে, তুই আমাকে মাছ দিলি না? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই না? আরে দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দেব দেব, বলছি তো তোকে দেব। কিরে, মাছ না দিয়ে ঘরে ঢুকে পড়লি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি এত কষ্ট করে মাছটা ধরে এনেছি তোকে দেওয়ার জন্য। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেব না। যা যা বলছি এখান থেকে। কি বললি? আমাকে মাছ দিবি না? আমাকে মিথ্যা কথা বলে এত দূরে নিয়ে এলি? দাঁড়া, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না তুই আমাকে মাছ দিচ্ছিস আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না, আর সারা রাত ধরে চিৎকার করতে থাকবে। তাই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য আগুনে খুন্তি গরম করতেই হবে। বুড়ির বাচ্চা বুড়ি, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। আমাকে মাছ দিবি না? আমাকে মিথ্যা বলে এত দূর নিয়ে এসেছিস। বুড়ি, বুড়ির বাচ্চা বুড়ি, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। ও, মাছ নিয়ে তবেই যাবি? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কিরে, মাছ খাবি তো? হ্যাঁ খাবো বুড়ি, তুই মাছ দে আমাকে, তুই মাছ দে। একটা শর্তে তোকে মাছ দেব, আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারবো না। তুই দেয়ালের উপর দিকে একটা ছোট ফুটো দেখতে পারছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি পাচ্ছি, তুই দে আমাকে মাছটা দে। তুই এই গর্তের ভেতর দিয়ে তোর হাতটা বাড়া, আমি তোর হাতে মাছটা দিচ্ছি। নে বুড়ি, হাতটা দিলাম, তুই আমাকে মাছটা দে, দে এখন আমাকে মাছটা দে। এই নে তোর মাছ, খা এখন বেশি করে। আরে বাবা রে, গেলাম গেলাম। ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? ওরে আমার হাত পুড়ে গেল রে। আমার আর মাছ খাওয়ার দরকার নেই, মাছ খাওয়ার দরকার নেই, এখান থেকে পালাই রে। বুড়ি আমার হাত পুড়ে ফেলল রে। পালাই রে পালাই, বুড়ি আমাকে মেরে ফেলবে। খুব মাছ খাওয়ার ইচ্ছে না তোর? এবার দেখ মজা। এই যে তোর শিক্ষা হলো, আর কোনোদিন মাছ খাবার নাম নিবি না। এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো। আহা, কত খিদে পেয়েছে আমার, আর সহ্য হচ্ছে না। তখন আমি বিশ্ববিদ্যালয়ের
অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি ইউনিভার্সিটি থেকে প্রায় 1 কিলোমিটার দূরের একটা একরুমের বাড়িতে ভাড়া থাকি। পাশেই একটা হোটেলে আমার খাওয়া দাওয়া চলে। এখানে আমার বেশ ভালোই লাগে। এখানকার মানুষ, প্রকৃতি সবকিছুই আমার ভালো লাগে। শুধু একটু মন খারাপ হয় যে এখানে আমার মা বাবা আমার সাথে থাকেন না। তারা থাকেন আমাদের গ্রামের বাড়ি বকুলপুরে। আমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে যখন আমি বাড়ির দিকে যাচ্ছি, হোটেল থেকে একজন আমাকে ডাকলো, বাবা আমিনুল। উনি হোটেলের মালিক জামাল চাচা। জি চাচা, তোমার একটা চিঠি এসেছে, এই নাও। পোস্টম্যান তোমাকে বাসায় না পেয়ে চিঠিটা এখানে দিয়ে গেছে। তা কার চিঠি বাবা? আমার মায়ের। ধন্যবাদ চাচা। চিঠিটা হাতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলাম। ঘরে ঢুকে আমি চিঠিটা পড়তে শুরু করলাম। চিঠিটা পড়ে জানতে পারলাম আমার বাবা খুব অসুস্থ। চিঠিটা পড়েই খুব খারাপ লাগছে। বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে। সাথে সাথে মাকে একটা চিঠি লিখলাম। আগামী শনিবার আমার পরীক্ষা শেষ হবে, আর সেদিন সন্ধ্যার ট্রেনেই আমি বাড়ি ফিরব। আজ পরীক্ষা শেষ, আজ সন্ধ্যার ট্রেনেই বাড়ি যাব। পরীক্ষা শেষ করেই তাড়াতাড়ি স্টেশনে গেলাম ট্রেন ধরতে, কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য ট্রেন ধরতে পারলাম না। স্টেশন মাস্টার জানালো পরবর্তী ট্রেন রাত 11টায় ছাড়বে। এর মাঝে কি একটা কারণে আজ আর কোনো ট্রেন ছাড়বে না। কোনো উপায় না দেখে স্টেশনে বসেই ট্রেনের অপেক্ষা করছি, কিন্তু আজ স্টেশনে তেমন বেশি মানুষ নেই। অল্প কয়েকজন মানুষ এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে। এর মধ্যে রাত 10:30 বেজে গেছে। আমি ট্রেনে উঠে পড়লাম। কি আশ্চর্য, এত বড় ট্রেনে মাত্র কয়েকজন মানুষ সফর করছি আমরা। কিছুক্ষণ হলো ট্রেন চলতে শুরু করেছে। ট্রেন চলে এলো পাহাড়তলী স্টেশনে। এই স্টেশনে আমি বাদে ট্রেনে সবাই নেমে পড়ল। ট্রেন আবার চলতে শুরু করলো। কেমন যেন ভয় ভয় লাগছে। এত বড় একটা ট্রেনে আমি একা একজন যাত্রী। রাত 1টা বাজে। আমার চোখে কখন যেন ঘুম এসে গেল। ঘুম ভাঙলো হঠাৎ একটা শব্দে। চোখ খুলে দেখি আমার সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। সে তার তীক্ষ্ণ চোখ দিয়ে আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কিন্তু একটু আগে তো ট্রেনে আমি একা ছিলাম। উনি কোথায় ছিলেন? হয়তো কোথাও ছিলেন। এত বড় ট্রেন আমি হয়তো দেখিনি। হঠাৎ করেই লোকটা আমাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি নোয়াপাড়া স্টেশন, সেখান থেকে যাব বকুলপুর গ্রামে। আর আপনি? আমি ঠিক জানি না। মানে? কিছু না। তুমি কি খুবই চিন্তিত আছো কোনো বিষয়ে? জি না, হ্যাঁ। নিশ্চয়ই তোমার বাড়িতে কেউ অসুস্থ, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? তা না হলে
কেউ এত রাতে একা একা ট্রেন ভ্রমণ করবে কেন? তা তুমি তো বললে না তোমার কে অসুস্থ? আমার বাবা। তা চাচা, আপনি তো বললেন না আপনি কোন স্টেশনে যাবেন? সেটা তোমার না জানলেও চলবে। লোকটার অমন পড়া জবাব শুনে আমি একটু ভ্যাবাচ্যাকা হয়ে গেলাম। তারপর দুজনেই চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। পরবর্তী স্টেশন আসতেই লোকটা নেমে পড়ল, আর আমি এবার একাই রয়ে গেলাম ট্রেনে। অবশেষে ট্রেন চলে এলো আমার স্টেশনে। স্টেশনে নেমে দেখলাম আমি ছাড়া আর কেউ নেই। আমি একটু এগিয়ে যাওয়ার পর দেখলাম সেই লোকটা এই স্টেশনে এদিকে আসছে সে। আমি তার সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলাম। আমার দিকে না তাকিয়েই লোকটা চলে গেল। আমি তাকিয়ে দেখলাম স্টেশনের বাইরে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে প্রবল ভাবে। এখনো আরো 3 গ্রাম পর আমার গ্রাম বকুলপুর। দিনের বেলায় এখানে রিক্সা পাওয়া যায় না, এত রাতে আমি কিভাবে যাব? এসব চিন্তা করতে করতেই দেখি একজন রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে এদিকেই আসছে। এই যে চাচা, বকুলপুর গ্রামে যাবেন? এত রাতে আমি এত দূর যাব না। চলুন না দয়া করে, আমি আপনাকে বেশি ভাড়া দেব। আপনি যত টাকা বলবেন তাই দেব। চলুন না। ঠিক আছে, তাহলে যাব, কিন্তু বকুলপুর পর্যন্ত যেতে পারবো না। তার আগের গ্রাম বেলতলি নামিয়ে দেব। 500 টাকা দিতে হবে। গেলে চলুন। এখন আর কোনো উপায় নেই, এভাবে যত দূর যাওয়া যায় তাই ভালো। এত রাতে যে রিক্সা পাওয়া গেছে তাই অনেক। কি যাবেন না চলে যাব? আরে না না, যাব, চলুন। আপনি আমাকে বেলতলিই নামিয়ে দিন। রিক্সাওয়ালা আর আমি পুরো রাস্তায় একটা কথাও বললাম না। চলুন, নেমে পড়ুন, এসে গেছি বেলতলি। আপনি যদি একটু কষ্ট করে আমাকে বকুলপুর পর্যন্ত পৌঁছে দিতেন অনেক উপকার হতো। আমি তো আপনাকে আগেই বলেছি, এখন আমাকে আবার বিরক্ত করছেন। আমার ভাড়া দিন, আমি আর যেতে পারবো না। আমি রিক্সাওয়ালাকে তার ভাড়া দিয়ে হাঁটতে শুরু করলাম অন্ধকারের মধ্যে। একটু দূর যেতেই দেখলাম দূর থেকে 2টা লাল চোখ আমার দিকেই আসছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, এদিক ওদিক তাকালাম। একটু পরে দেখলাম চোখ দুটো নেই ওখানে। তাহলে কি এটা আমার মনের ভয় ছিল? হবে হয়তো। আমি আবার হাঁটতে শুরু করলাম। পেছন থেকে হঠাৎ একজন লোকের কণ্ঠ আমার কানে এলো। আপনি কে? লোকটির কথা শুনে আমি পেছনে তাকাতেই দেখলাম 23-24 বছরের একজন যুবক। আমি আমিনুল হক। তুমি কি বকুলপুর গ্রামের শাহাদাত হক সাহেবের ছেলে? হ্যাঁ। আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, চিনি তোমার বাবাকে, কিন্তু তুমি এত রাতে এখানে কেন? আমি ট্রেন মিস করেছিলাম, তাই বাড়ি ফিরতে এত রাত হয়েছে। আর আপনি এত রাতে এখানে? আমি পাশের গ্রামে একটা কাজে গিয়েছিলাম, কাজ শেষ হতেই দেরি হলো আর কি। আপনি কোন গ্রামে যাবেন? শেওড়াপাড়া, তোমার গ্রামের পরের গ্রাম, চেনো নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই, চিনব না কেন। চলো হাঁটতে হাঁটতে কথা বলি, নইলে অনেক দেরি হয়ে যাবে।
এমনিতেই অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। আপনি তো বললেন না আপনার নামটা যেন কি? আব্দুল মজিদ। আমার বাবার নাম কামাল মজিদ। তোমার বাবা আমাকে খুব ভালোভাবেই চেনে। আমরা দুজনে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম আবার সেই লাল লাল চোখ দুটো আমাদের দিকে আসছে। আমি তাকিয়ে দেখছি, এ কি, আরো কতগুলো লাল লাল চোখ আমাদের দিকে এগিয়ে আসছে। মজিদ ভাই, ওই দেখুন, ওইগুলো কি? আরে ওসব কিছু না, ওগুলো রাতের বেলা শিয়াল ঘুরে বেড়ায়। তুমি ভয় পেও না, চলো। আমরা দুজনেই হাঁটতে লাগলাম বাড়ির দিকে। ওই চোখগুলো এখন আর দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে এলাম। এই তো আমাদের বাড়ি। আচ্ছা, তাহলে আমি আজ আসি। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আবার দেখা হবে, একদিন আসবেন আমাদের বাড়ি। তারপর আমি ঘরের দরজায় কড়া নাড়লাম। রাত তখন প্রায় 3:30। মা দরজা খুলে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মা, কেমন আছো? আমাকে ঘরে ঢুকতে দাও। হ্যাঁ, আয় আয় বাবা, ঘরে আয়। তুই এত রাতে? তোর বাবা তোকে এগিয়ে আনতে স্টেশনে গিয়েছিল। স্টেশন মাস্টার বলল আজ আর কোনো ট্রেন আসবে না, তাই তোর বাবা চলে এসেছে। এরই মধ্যে বাবার ঘুম ভেঙে গেছে। তুই এত রাতে কিভাবে এলি? কার সাথে এলি? খুব কষ্ট হয়েছে আসতে বাবা, তবে রাস্তায় শেওড়াপাড়া গ্রামের আব্দুল মজিদ সাহেবের সাথে দেখা হয়েছিল, তার সাথেই চলে এসেছি। কার সাথে? আব্দুল মজিদ সাহেবের সাথে? তুমি নাকি তাকে চেনো? ওনার বাবার নাম কি যেন বলল। হ্যাঁ, মনে পড়েছে, কামাল মজিদ। বাবা মা দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে বাবা? কি হয়েছে মা? আব্দুল মজিদ আমার ছোটবেলার বন্ধু। 23 বছর বয়সে ও মারা গিয়েছিল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি এতক্ষণ একটা মৃত ব্যক্তির সাথে ছিলাম, এটা কিভাবে সম্ভব? তার সাথে আমি কতটা রাস্তা একসাথে এসেছি, আর এখন শুনছি সে একজন মৃত ব্যক্তি। এইসব চিন্তা করতে করতে আমার মাথাটা ভারী হয়ে এলো, আর আমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন নিজেকে বিছানায় পেলাম, আর মা বাবার সামনে বসে আছে। রাতে আমার সাথে যা যা হয়েছিল সবকিছু আমি মা বাবাকে খুলে বললাম। কাল হয়তো তোর এত বিপদ থেকে তোকে রক্ষা করতে আব্দুল মজিদ এসেছিল। কথাটা বলতে বলতে বাবা কেঁদে ফেল। কতবার বললাম আজকে না আসি, কাল সকালেই আসবো একেবারে, শুনলো না আমার কথা। এখন এই এত রাতে একা একা বাড়ি যাই কি করে? না, কাউকেই তো দেখতে পারছি না। আবার ওইদিকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। দেখি দেখি, ওইদিকে একটু গিয়ে দেখি কাউকে পাই কিনা। ওই তো একটা লোককে দেখা যাচ্ছে মনে হয়। যাই যাই, তার কাছে যাই, দেখি লোকটা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। কি, তোমার ছেলের কি জ্ঞান ফিরলো, নাকি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে? আহ, থামো তো। ছেলেটা আমার কত কষ্ট করে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওই তো ইব্রাহিম চোখ খুলেছে। এ কি, আমি এখানে এলাম কি করে?
কেন, তোমার কি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ছিল? না বাবা, মানে বুঝেছি, কাল আসতে গিয়ে তাড়াহুড়া করে না খেয়ে চলে এসেছো, এজন্যই তো মাথা ঘুরে স্টেশনে পড়েছিলে। কিন্তু আমি স্টেশন থেকে বাড়িতে আসলাম কিভাবে? কি করে আবার? আমি তোর দেরি দেখে তোর বাবাকে বলে স্টেশনে মানুষ পাঠিয়েছিলাম, ওরাই তোকে নিয়ে এসেছিল। আচ্ছা, তা ঠিক আছে, এবার বলো দেখি, এত জরুরি তলব করে কেন ঢাকালে? কি এমন হয়েছে? এখনো হয়নি কিছু, কিন্তু হবে। এবার অনেক বড় অনুষ্ঠান হবে, লোকজন খাবে, নাচবে, গাইবে। কিন্তু কি উপলক্ষে সবাই এত আনন্দ উল্লাস করবে, সেটা তো বলো আগে। সেসব কথা না হয় পরেই শুনলি, তার আগে তুই ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। আরে বাহ, পেঁপেগুলো তো বেশ ভালো পেকেছে। যাওয়ার সময় সাথে করে কতগুলো পেঁপে নিয়ে যাব। বাবা ইব্রাহিম, কোথায় গেলি বাবা? আয় বাবা, খেতে আয়। এত খাবার কেন রান্না করেছো মা? বাড়িতে কি কোনো আত্মীয় স্বজন আসবে নাকি? আত্মীয় আসতে যাবে কেন রে? তুই কতদিন পর বাড়িতে আসলি, তাই তো তোর জন্য সব রেঁধেছি। আচ্ছা মা, তুমি বলো তো, তোমরা আমাকে কেন এত জরুরি ডেকে আনলে? তোর বাবা তোর জন্য মেয়ে পছন্দ করেছে, তাকে দেখতে যেতে হবে। আজই যেতে হবে মা? হ্যাঁ রে বাবা, তোর বাবা যা রাগী মানুষ, একবার যা বলে তাই করে। তুই তাড়াতাড়ি খেয়ে দে, রেডি হয়ে নে, আমিও দেখি ওদিকে সে কি করে। হায় রে কপাল, কি ভেবেছিলাম আর কি হলো। যাক, কি আর করার, কপালে যা আছে তা তো হবেই। এত রাতে কে আবার জানালায় কড়া নাড়ছে? এইখানে তো কেউই নেই, তাহলে কে এতক্ষণ জানালা খটখটালো? এখানে দাঁড়িয়ে কি করছো বাবা? আরে সজীব কাকা, তুমি কখন আসলে? তুমি, তোমার আসার খবর শুনে চলে আসলাম বাবা। তোমাকে না দেখে কি আর আমি থাকতে পারি বলো? সেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করলাম, আর এখন তুমি কত বড় হয়ে গেছো। আচ্ছা সজীব কাকা, এই পেঁপে বাগানে কত পেঁপে পেকে আছে, কিন্তু কেউই এগুলো নেয় না কেন? এ এক অদ্ভুত ঘটনা বাবা। আমি যতদূর জানি, এই অভিশপ্ত বাগানের ফল যে একবার খাবে, সেই অকালে প্রাণ হারাবে বাবা। কিন্তু এইসব কুসংস্কার তো এখন চলে না কাকা, মানুষ কত উন্নত হয়েছে। কুসংস্কার না বাবা, নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। রোজ রাতে এই পেঁপে বাগানের মালিক এখানে এসে কান্না করে, অনেকে দেখেছেও বটে। কিন্তু কাকা, আমার না এগুলো একদম বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে আজ রাতে একটু ঘর থেকে খেয়াল করে দেখলেই সব বুঝতে পেরে যাবে। কই, অনেক রাতি তো হলো, কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না। না না, এখানে কি হয় আমাকে দেখতেই হবে। ওই তো সে লোক। আজ আমাকে দেখতেই হবে, কে এলো আর কেন সে আমার সামনে আসছে বারবার? কি চায় সে আমার কাছে? কে
কে আপনি? আমার দিকে তাকান। কি চান আপনি? এত রাতে পেঁপে বাগানের দিকে কেন যাচ্ছেন? কে 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 আপনি? কি চান আপনি? প্রতিশোধ চাই আমি। আমি আমার মৃত্যুর প্রতিশোধ চাই। এ কি বাবা, তুমি এত রাতে এখানে? তার আগে তুমি বলো, ওই লোকটা কে ছিল, আর আমাকে কেন মারতে চায়, আর কেন বলছিল প্রতিশোধ চাই? সব বলবো বাবা, সব বলবো, কিন্তু তার আগে আমার সাথে চলো। তুমি আগে বাড়ি চলো। এই কলা বাগান ছিল শফিক মাঝির। তোমার বাবার থেকে নেওয়া ধারের টাকা না দিতে পারায় বাবু শফিকের কাছ থেকে জোর করে এই পেঁপে বাগানটি লিখে নেয়। সেই শোকে শফিক মাঝি এই পেঁপে বাগানে এসে আত্মহত্যা করে। তার মানে আমার বাবার জন্যই এই আত্মা এখানে ঘুরে বেড়ায়, আমার প্রাণ নিতে চায়। হ্যাঁ বাবা, কিন্তু এই কথা বড় বাবু কাউকে বলতে নিষেধ করেছে, এমনকি তোমাকেও। তুমি আমাকে অনেক বড় উপকার করলে এই কথাটা বলে। এখন যেভাবেই হোক আমাকে এই আত্মার মুক্তি দিতে হবে। তুমি আমাকে কালই একটা বড় সাধুর কাছে নিয়ে চলো। ঠিক আছে বাবা, কালই আমি তোমাকে একটা বড় সাধুর কাছে নিয়ে যাব। এখন আমি চলি। সাধু বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তুই কি বলতে চাস তা আমি জানি। বল, কি জানতে চাস? এই আত্মার থেকে মুক্তির কি কোনো উপায় নেই? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব সমস্যারই সমাধান আছে রে পাগল, কিন্তু এ যে বড় কঠিন কাজ। আমি সব কিছু করতে রাজি, আপনি শুধু বলে যান আমাকে কি কি করতে হবে। তোকে আগে ওই আত্মার হাত থেকে রক্ষা পেতে হবে। তার জন্য তোকে মাঝির মেয়েকে বিয়ে করতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমি মাঝির মেয়েকেই বিয়ে করব। তুই মাঝির মেয়ে নীলাকে বিয়ে করলেই ওর সব রাগ শেষ হয়ে যাবে, কারণ তখন তোকে মারলে ওর মেয়েকে যে বিধবা হতে হবে। ও ওর মেয়েকে অনেক ভালোবাসে, তাই তোকে মাফ করে দেবে। এখনই আসবে তোমার বাবা। আমার খুব ভয় লাগছে, বাবা যদি তোমার সাথে কিছু করে বসে। আমার কিছুই হবে না, তুমি শুধু আমার সাথে থেকো। ভয় পাস নে মা, আমি তোদের কোনো ক্ষতি করব না। দেখেন, আপনার মনের আশা আমি পূরণ করেছি, আপনার মেয়েকে আমি বিয়ে করেছি। এখন আমার আর কোনো অভিযোগ নেই। আমি তোমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার বাবার জন্য, কিন্তু তুমি যেহেতু আমার মেয়েকে বিবাহ করেছো, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম।